বেঙ্গলি স্টোরি ট্রেজারের একটি নতুন গল্প নিয়ে আমি আবার হাজির হয়েছি। গল্পের নাম হাজারিবাগ। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভদ্রলোক যে বাঙালি সেটা আগে বুঝতে পারিনি, পরে টের পেলাম তার হিন্দি শুনে। সকাল 8টার স্টেট বাসে রাঁচি থেকে বাড়ি ফিরছি। সুবিধা হলো না। প্রায় মাস দুয়েক কাটিয়ে মাত্র 6 পাউন্ড সঞ্চয়। খানিকটা নিরাশ হয়েই পূর্বের সেই মেদবিরল শরীর নিয়ে ফিরে যাচ্ছি। এই সময় ভদ্রলোককে দেখলাম। রাঁচির পর রামগড়, তারপর হাজারিবাগ। বাসে ঘণ্টা দুয়েকের চড়াই উতরায়ে দেহটা আড়ষ্ট হয়ে গেছে। নেমে একটু পায়চারি করে উঠে দেখি যাত্রীর একটু রদবদল হয়েছে। আমি সামনের ডান দিকের যে 3 সিটের বেঞ্চে বসেছিলাম সেটি 2 জন মহিলা আর 14-15 বৎসরের একটি মেয়ের দখলে। তার আগে মহিলাদের জন্য নির্দিষ্ট বেঞ্চ দুটির মধ্যের একটি ভরা, অপরটিতে একজন বিহারী ভদ্রমহিলা তার 2টি শিশু নিয়ে বসে আছেন। আমি পেছনের একটি খালি সিট লক্ষ্য করে এগুলাম। বাসে তেমন ভিড় নেই। খানিকটা এগিয়েছি, হঠাৎ একটা অপ্রীতিকর মন্তব্য কানে গেল এবং তাতেই ভদ্রলোকের উপর দৃষ্টি পড়ল আমার। মন্তব্যটুকু মাত্র 2টি কথার, কিন্তু বেশ রুক্ষ এবং উদাত্ত কণ্ঠে, আন্ধা হ্যায়। ঘুরে দেখি বাঁ দিকের 2 সিটওয়ালা বেঞ্চের ভদ্রলোক কটমটিয়ে আমার দিকে চেয়ে আছেন। অপরাধ, আসবার সময় তাঁর গায়ে একটু গা ঘষে গেছে। অপরাধটা কিন্তু ঠিক আমার নয়। ভদ্রলোকের দেহের যে আয়তন, তাতে 2 সিটের বেঞ্চে তার একলা থাকলেই ভালো। ওভাবে শরীরের খানিকটা ঠেলে বেরিয়ে আসাতেই সংঘর্ষটুকু হয়েছে। খারাপই লাগলো, তবে কথা না বাড়িয়ে চেপেই দিলাম ব্যাপার। বললাম, মাফ কিজিয়েগা। দৃষ্টির উগ্রতাই মনে হলো তাতেও সন্তুষ্ট নন। কিন্তু এই সময় ওর পাশের যুবকটি নিজের শরীরটা একটু গুটিয়ে নিয়ে বলল, আফি হাট যাইয়ে থোড়া। ভদ্রলোক সরে গেলেন, তবে আমার দিকে একটা কটাক্ষ বর্ষণ করে। কন্ডাক্টর হুইসেল দিয়েছে। আমি এগিয়ে এসে বসে পড়লাম। স্বাভাবিক কৌতূহলেই ঘাটটা চকিতে অল্প ঘুরিয়ে এক নজর দেখে নিলাম। খুব হৃষ্টপুষ্ট ঘাড়ে গর্দানে এক, যার জন্য আরও গাট্টা গোট্টা দেখাচ্ছে। রংটা তামাটে। খোঁচা খোঁচা গোঁফদাড়ি ভরা মুখটা থমথম করছে। সামনে একদৃষ্টে চেয়ে আছেন। রাগটা যেন পড়েনি। ঘুরে আকৃতি আর প্রকৃতি নিয়ে মনে মনে আলোচনা করছি। বাসও ছেড়ে দিয়েছে। হঠাৎ আর এক বমসেল, ওহা কাহে বসনে গিয়া। তাহলে বাঙালি। চকিতে ঘাড় ঘোরাতেই বোঝা গেল এবার কিন্তু আমার নয়। একটি বিহারী ভদ্রলোক মহিলাদের প্রথম বেঞ্চের খালি জায়গাটিতে বসতে যাচ্ছিলেন, তাকেই উদ্দেশ্য করে। আগন্তুক পাক খেয়ে দাঁড়িয়ে পড়ে প্রশ্ন করলেন, তবে কাহা बैठेगा और সিট কাহা? উগ্রভাবে। সেইভাবেই উত্তর হলো, ওই বলকে মেয়ে লোক কা সিট মে बैठेगा। এবার দাঁড়িয়ে উঠেছেন, মরদ লোক কা সিট মেয়ে লোক দখল করনে সে কাহা যায়গা। ব্যঙ্গের সঙ্গে চিবিয়ে চিবিয়ে বললেন ভদ্রলোক, মেয়ে লোক আজকাল প্যান্টালুন পরতা হ্যায়, তবে আপ ঢাকাই শাড়ি পরো। গাড়ির লোকরা সব হকচকিয়ে গেছে। বাঙালি দেখে আমিও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। উত্তর হলো, শাড়ি आप ही पहनिए, लेडी का सा कोचा लटक ही रहा है। कोचा एक बात में माल कोचा हो सकता है। এবার চোখ পাকিয়ে এক পা এগিয়েও গেলেন। পাশের যুবকটি ধরে ফেলতে তীব্র ব্যঙ্গের সঙ্গে মুখ খিচিয়ে বললেন, পরকিয়া না হোনে সে সুখ कैसे होगा। উৎকট ভয়ে আমিও দাঁড়িয়ে উঠেছি। বাঁধল বুঝি,
কাণ্ড এবার। কিন্তু বৈষ্ণব পদাবলীর দৌলতে পরকীয়া কথাটা বাঙালির মধ্যে যতটা পরিচিত, বিহারীর মধ্যে তার কিছুই নয়। তাইতেই সামলে গেল। ভদ্রলোকটি অজ্ঞাত কথাটায় একটু ধাঁধা খেয়ে বললেন, पर किया क्या है? साफ बोलिए, बोलना है तो। ন্যাকা সাজতা है, পরকিয়া দোসরা কা পরিবার, স্ত্রী। সাফ বলেগা তো ডর কিয়া? বুকটা চিতিয়ে দিলেন। ডান হাতটা মুষ্টিবদ্ধ হয়ে গেছে। আমার কানে যেন সপাত করে বাজল। বললাম, কি বলছেন আবোল তাবোল মশাই? এরপরেই কিন্তু হঠাৎ জুড়িয়েও গেল ব্যাপারটা। বিহারী ভদ্রলোক মার্জিত রুচিরই অযথা আঘাত পেয়েই ঘুরে দাঁড়িয়েছেন। একটু যেন কি ভেবে নিয়ে চোখের নিচেই বাঙালি মহিলা দুটির দিকে চেয়ে গলা সম্ভবত সহজ করে এনে বললেন, दूसरे के स्त्री के साथ जानवर ही बैठ सकता, शायद आपसे संभव हो। বাচ্চা দুটি তাদের মায়ের সঙ্গে কাঠ মেরে গেছে। আগেরটিকে টেনে নিয়ে বসে পড়লেন। ভাবছি আবার বুঝি ফুঁড়ে ওঠে। বলতে তো কিছু ছাড়লেন না বিহারী ভদ্রলোক, কিন্তু ঘুরিয়ে বলায় উনি বোধহয় ঠিক ধরতে পারেননি। বাক্যটাও লম্বা। তবু যেন খুঁজছিলেন অর্থটা। পাশের যুবাটি হাত ধরে টেনেই নামিয়ে দিল। বলল, আপ बैठिए, उनकी अपनी वाइफ है, देखते नहीं। সেই কি হয় ভাবটা কেটে গিয়ে বসে পড়েছি। আমার সামনের সিটে হঠাৎ চাপা কণ্ঠে মন্তব্য হলো, দেখলেন তো দিদি মনীষীটার কাণ্ড। বসে পড়লেও কৌতূহলবশে ঘাটটা আবার ফেরাতেই যাচ্ছিলাম। কানে যেতেই এই দিকেই উৎকর্ণ হয়ে উঠলাম। এবার অর্থটির কাছ থেকে তাহলে আসল কাহিনীটি শোনা যাবে। বাঙালির মেয়ে একটা অবস্থায় এসে তার স্বামীকে মনীষী বলতে আরম্ভ করে অপরের কাছে পরিচয় দিতে। এটা হয় সম্বন্ধের ঘনিষ্ঠতাটুকু একটু তরল করে নেওয়ার জন্য, বিশেষ করে সমবয়সী কারুর কাছে অবহেলার ভান করতে হলে। এক ধরনের ভাষার পর্দা বলা যায়। প্রায় 30-32 থেকে শুরু হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষেত্রবিশেষে মিনসেতে গিয়ে দাঁড়ালো, বিশেষ করে বিশ্রম্ভালাপেই। এক্ষেত্রে ভুল আন্দাজও করিনি। মন্তব্যটি বেরিয়েছে আমার সামনের বেঞ্চের প্রথমা মহিলাটির মুখ থেকে। দ্বিতীয়া সেই রকম চাপা স্বরে প্রশ্ন করলেন, আপনারই স্বামী বুঝি? প্রশ্নটার মধ্যে যে অল্প একটু কুণ্ঠার স্খলন, তার কারণ ভদ্রমহিলার বয়স যদি 30-32 হয়, তো ভদ্রলোকের বয়স প্রায় 50-এর কাছাকাছি। হয়তো স্বাস্থ্যের জন্য খানিকটা বড় দেখায়। সঙ্গিনীর প্রশ্নে প্রথমা বললেন, কার আর এমন কপাল পুড়েছে বলুন? অভিজ্ঞ মাত্রেই বুঝে নিতে পারবেন এটাও ওই ধরনের একটা পর্দায়। আমি বেশ ঘন হয়ে বসলাম। দুদিকের আরণ্যক দৃশ্যে অভিনিবিষ্ট হওয়ার একটা বেশ সুবিধাও রয়েছে। বাসটা খানিকটা গিয়ে একটু দাঁড়িয়ে পড়েছিল। আবার চলতে শুরু করায় ভদ্রমহিলার চাপা কুণ্ঠাকে খানিকটা মুক্তি দেওয়ারও সুযোগ মিলে গেল। আরম্ভ করে দিলেন তার কাহিনী। অথচ এমনটি ছিল না ভাই, না শরীরে না মেজাজে। বিশ্বাস করুন আপনি, বলবেন গুরুজন খুঁড়তে নেই। বুঝি না কি? বুঝি, কিন্তু শরীরের জন্যই তো এই মেজাজ। এমন এই মেজাজ নিয়ে এইভাবে যদি দাঙ্গা ফ্যাসাদ বাঁধাতে বাঁধাতে যায়, তো কি করে মানুষকে বাড়ি নিয়ে গিয়ে ফেলি বলুন তো? আমার তো ত্রাসে হাত পা আসছে না দিদি। আমাদের আবার একটু ঘুরে যেতে হচ্ছে তো। অথচ এই মানুষকে বেশি নয়, সংক্রান্তিতে 1 মাস আর এই 15টা দিন, মাত্র 1.5 মাস আগে এই পথ দিয়ে নিয়ে গেছি। একটা সারা শব্দ নেই মুখে। তাহলে এখন এমনটা? একটু ঘাটটা ঘুরিয়ে প্রশ্ন করলেন সঙ্গিনী।
ওই তো বললাম দিদি, আপনি বলবেন খুঁটছে নিজের মানুষকে। সে মানুষ কি আর এ মানুষ এক? এই লিকলিক করছে। ওই তো গায়ে পড়ে ঝগড়ার ঘটাটা চোখেই দেখলেন। আসার সময় একেবারে অন্য মানুষ। এই দিকেই কোথায় একটু চা খাওয়ার জন্য নেমেছি, ফিরে এসে দেখি ও সিটটা বেদখল। তা একটা কথা বললে, পুরুষ মানুষ তো তুমি, আমি মেয়ে ছেলে হয়ে বলতে গেলে বলে ছেড়ে দাও, এইটুকু না হয় দাঁড়িয়েই গেলাম। ওগো, ওই শরীরে এই ঝাঁকুনির মধ্যে দাঁড়িয়ে যেতে গেলে যে ভিড়মি খাবে। মুখে রানে, গলা চিঁচি করছে। শেষে আমি 5 জনকে বলতে তারা তাকে উঠিয়ে দিতে বসল, তাও যেন কত অপরাধীর মতো কাঁচুমাচু হয়ে। এই মানুষই দিদি, বিশ্বাস করবেন না হয়তো। তা আমি মেয়ে ছেলে, দরকার পড়লে কাকুতি মিনতিই করতে পারি লোককে। ওর সঙ্গে লাঠি নিয়ে দাঙ্গা তো করতে পারি না। না হয় আজকালকার মেয়ে, প্যান্টালুনি পরছি। শুনলেন তো ঠাট্টাটা? পেছনে ঘাটটা একটু ফেরাতে আমার ঘাটটাও যেন আপনা হতেই ঘুরে গেল। দেখি ভদ্রলোক মুখ তেমনই থমথমে করে সামনে দৃষ্টি ফেলে বসে আছেন। ভদ্রমহিলা মরি বলে ছোট্ট একটি মন্তব্য করে আবার ঘুরে সঙ্গিনীকে বললেন, দেখুন না ঘুরে এখনো রাগ যায়নি। পুরুষেরা সবাই মিলে চেপে ধরলে যে কি করবেন। সঙ্গিনী চকিতে একবার ঘাটটা ঘুরিয়ে দেখে নিলেন। তারপর হয়তো পৌরুষের ভাবটা ভালোই লেগে থাকবে। একটু যেন হেসেই বললেন, তাহা যদি বলেন তো সে মিনসেপনার চেয়ে ব্যাটা ছেলেকে এই যেন মানায় দিদি, সত্যি কথা বলতে কি। একটু চুপচাপ গেল। কারণটা পরে বুঝলাম, অবশ্য আন্দাজেই। মনে হলো নিজের মুখে নাইবা বলুন, অপরের মুখে অভিমতটুকু রুচিকরই হয়ে থাকবে। একটু পরে ঘাড় নিচু করে যেভাবে হাসির সঙ্গে বক্রদৃষ্টিতে চাইলেন, তাতে তারই যেন একটা আভাস ফুটে উঠল। তারপর মৃদু অনুযোগের মধ্যেও, আপনি তো বলবেনই দিদি, ভুগতে তো হচ্ছে না। আমার এদিকে ভাবনা, কি করে সুভালাভালি করে ঘরে নিয়ে গিয়ে তুলি বীরপুরুষকে। তাই কি একরকম জ্বালা ভাই। আবার একটু বিরতি, হঠাৎ ছেড়ে দিয়ে সঙ্গিনী একটু প্রতীক্ষা করে প্রশ্ন করলেন, আবার কি? ভদ্রমহিলা মাথাটা নিচু করে ঘাটটা অল্প ঘুরিয়ে ঘুরিয়ে চাইলেন। এবার মনে হলো যেন একটু লজ্জিত হাসি নিয়ে, যেন কি বলতে চান অথচ মুখ ফুটে বলতে পারছেন না। আরও কৌতূহলী উদ্রিক্ত করেছেন। সঙ্গিনী প্রশ্ন করলেন, কই বললেন না তো? বলবার কথা নয় তো দিদি, হাজার হোক ইয়েই তো। আবার মুখটা অন্যদিকে অল্প একটু ঘুরিয়ে নিয়েছেন। জ্বালাই বলছি, শুধু এই তো নয়, যখন নিয়ে আসি হোক রোগা, রংটা ধপধপ করছে, বলতে নেই টানা ভাসা ভাসা চোখ, দিব্যি খাঁড়া নাক। এখন তো দেখতেই পাচ্ছেন, চারদিক থেকে গালের মাংস এসে সে নাক আর সে চোখ কোথায় তলিয়ে গেছে, আর সে রং। সঙ্গিনীর ঘাড়টা আবার যেন অবাধ্যভাবেই ঘুরে গেল। তখনই সোজা করে নিতে ঠিক বোঝা গেল না, তবে মনে হলো যেন একটু হাসিও ফুটে থাকবে। সামলে নিয়ে বললেন, এখানকার জল একটু গায়ে লাগলে আর কি এরকমটা হয়ে যায়। শুনেছি আমিও, তাই বলে এইরকম উদ্ভুটে কাণ্ড হতে হবে দিদি? শরীর হয়ে যাবে লোহার মতন, আর রংটাও তার সঙ্গে যাবে। কি হয়েছে জানেন? বৌদিদির ভয়। সেখানে সবাই ঠাট্টা করবে, কি মানুষ নিয়ে এসেছিলেন, কি মানুষ নিয়ে ফিরছেন। এবার পাশের সেই 14-15 বছরের মেয়েটি জানলার ধারে বাইরের দিকের মুখ করে বসেছিল। ঘুরে হাসির সঙ্গে মন্তব্যটুকু করে আবার পূর্ববৎ ঘুরিয়ে নিল মুখটা। ভদ্রমহিলা নিজে অসমাপ্ত বক্তব্যের টিকাটুকুতে যেন স্বস্তি অনুভব করলেন মনে হলো। বললেন, শুনছেন তো দিদি, ঠাট্টা এখান থেকে ব্লাউজের পকেটে ভর্তি হয়ে যাচ্ছে। ননদ কি না? তুই গিয়ে দাদাকে চিনিয়ে দিস, ভাগ্যিস এসেছিলি।
আমার দাদা তো। না ঘুরেই কি বলতে যাচ্ছিল মেয়েটি, থামিয়ে দিলেন। আচ্ছা চুপ করুন, আপনি ভাই সোহাগী। বাসটা এসে পরের স্টপ বড়হতে দাঁড়ালো। ওঠানামার পালা। ভদ্রলোক উঠে দাঁড়িয়েছেন। ওকে উদ্দেশ্য করে বললেন, তোমরা নামতে যেও না, বড় বেয়ারা লোক এরা সব। কজনের সঙ্গে ঝগড়া করব? আমি বাসেই চা পাঠিয়ে দিচ্ছি। কারুর দিক থেকে কোনো প্রতিবাদ ওঠে কি না একবার উগ্র দৃষ্টিতে দেখে নিলেন। ভদ্রমহিলা মাথা নামিয়ে সঙ্গিনীর দিকে চেয়ে বললেন, সবগুলো একদিকে হলেও তুমি পেছো পা নাও। তখনই আবার সোজা হয়ে ওকে উদ্দেশ্য করে বললেন, 3 কাপ পাঠিয়ে দেবে। সে বুদ্ধি আছে। ভিড় ঠেলে এগুতে এগুতে না ঘুরেই উত্তর করলেন ভদ্রলোক। আমিও নেমে গিয়েছিলাম। এসে দেখি সিটে আবার একটু রদবদল হয়েছে। আমার বেঞ্চের দ্বিতীয় যাত্রীটি তাঁর কিট ব্যাগ নিয়ে নেমে গেছেন। কোনো লোকও আসেনি, তবে আমি যে জানলার ধারে আমার সিটের উপর সুটকেসটা রেখে গিয়েছিলাম সেটা নামিয়ে রেখে সামনের মেয়েটি এসে বসেছে। আমি আসতে একটু সংকোচের সঙ্গে বলল, দিদিমণি, ওই উনি পান খান, পিক ফেলতে অসুবিধে হচ্ছিল দাদু, তাই। বসো এইখানেই তুমি, বলে পাশেই বসে পড়লাম। প্রশ্ন করলাম, কি নাম তোমার? কুমারী শুভ্রা পাল। কি পড়ো? 10th ক্লাসে, উঠলাম এবার। বাড়ি তোমাদের? বেহালায়। তা বেহালায় তোমার দাদা? হঠাৎ খেয়াল হলো। বসে বসে শুনে কৌতূহলী হয়ে উঠেছিল বলে সন্দেহ হবে ওদিকে। ছেড়ে দিয়ে বললাম, যাক, তুমি দেখো, এবার তিলাইয়ার বাঁধ আসবে। বোধ হয় ওই সন্দেহেই ভদ্রমহিলা চুপ করেছিলেন। মেয়েটি মুখটা ঘুরিয়ে নিতে ফের শুরু করতে যাবেন, আবার সেই কর্কশ কণ্ঠে, ক্যা প্যারা প্যারা করকে কান ঝালাপালা কর দেতা হ্যায়। এক থালা পেঁড়া নিয়ে একটা লোক বাসের প্যাসেজটাই হেঁকে এঁকে ফেরি করছিল। ভদ্রলোক উঠে চোখ মুখ কুঁচকে খানিকটা সহ্য করলেন। তারপরেই ওই হুঙ্কার। হকার মিনতির স্বরে বলল, তার তো বিক্রি হলেই লাভ, বাবুরা কিনছেও। চোটে উঠলেন আরও, কেত্তা খায়গা বাবু লোক, एक एक तो रावण राजा का भाई कुंभकर्ण राक्षस है, যে 6 মাস প্যাড়া খায়গা, 6 মাস ঘুমাएगा। যাও উতর যাও, ভেজাল নেই বাড়াইকে। লোকটা একবার চেহারাখানার উপর চোখ বুলিয়ে নেমে যেতে পাশের বিহারিটি ওকে একটু কুণ্ঠিতভাবে বললেন, ইহা কা পেড়া মশহুর হতা হ্যায়। কুণ্ঠিত ভাবটা দেখে মনে হলো যেন নেওয়ারই ইচ্ছে ছিল। কুম্ভকর্ণ অপবাদের জন্য আত্মসংবরণ করেছেন। ভদ্রলোক কিছু না বলে চুপ করেই রইলেন গোঁজ হয়ে। অশোভন হলেও ওই দিকেই নজরটা গিয়ে পড়েছে। দেখি হঠাৎ যেন চেহারাটা নরম হয়ে আসছে। তারপর উঠে এসে আমার পাশে খালি সিটটায় বসলেন, প্রথমার ঠিক পেছনে। দুবার একটু কাশলেন। তারপর, বলছি, শুনলে কি বলছিল লোকটি? কোনো উত্তর নেই। বলছিল এখানকার প্যাঁড়া নাকি খুব মসুর। কোনো উত্তর নেই। আবারও একবার মগ্ন কণ্ঠে, মসুর মানে কি নামি? এবারও কোনো উত্তর নেই। বলছিলাম নিয়ে নিলে হতো না কিছু বাড়ির জন্যে? না, হতো না, তুমি বসো গিয়ে নিজের জায়গায়। দৃষ্টিটা জানলার দিকে ফিরিয়ে নিয়েছিলাম। কান দুটো দীর্ঘ নিঃশ্বাসে ভরে যেতে বুঝলাম নিঃশব্দে উঠে গেছেন। খুব খুব করে নিচের দিক থেকে একটু হাসি উঠল। প্রথমা প্রশ্ন করলেন, হাসলেন যে দিদি? চাপা কণ্ঠেই চলছে। হর্ন দিয়ে বাসটা ছেড়ে দিল। দ্বিতীয়া পিঠটা ঝুঁকিয়ে নিয়েছিলেন। উঠে বললেন, অবশ্য চাপা গলাতেই, হাজারিবাগকে কিন্তু একটা জায়গায় মানতেই হলো হার। একটু মাথা ঝুঁকিয়ে উত্তর হলো, আপনার শুধু ঠাট্টা। ঠাট্টাটুকু রুচিকরই বলে বোধ হয় একটা বিরতি এসে পড়েছে। সঙ্গিনী আর একটু জুড়েই দিলেন, হতেই হবে কি না? সেই চটুল হাসি। তবে এবার নিঃশব্দ।
বিস্মিত প্রশ্ন হলো, তার মানে? একটু দ্বিধা, তারপর উত্তর হলো, দ্বিতীয় সংসারই তো। ধুত, দ্বিতীয় হতে যাবে কেন? প্রথমা একটু লজ্জিতভাবে উত্তর করলেন। বললেন, এই আর এক জ্বালা দেখুন। 1.5 মাস আগে পর্যন্ত ওই মানুষকে মনে হয়েছে বয়স মাত্র 37ই তো। তা দেখলে মনে করতেন 33-34, একদিনও বেশি নয়। এখন সেই মানুষকে মনে হচ্ছে না যেন 50 বছরের মরদ এক। দুজনেই মাথা নিচু করে নিয়েছেন। দ্বিতীয়ার আর একটি চটুল প্রশ্ন, তাতে ক্ষতিটা কি হয়েছে? তার মানে? ওনার বয়সটা তো যেখানকার সেখানেই রয়েছে। আবার সেই ঠাট্টা। তবে থাক দিদি, কাজ নেই শুনে। না না, বলুন, তারপর কি করলে সেই বিষুণ পাড়ে? মনে হলো খানিকটা যে বাইরে ছিলাম তার মধ্যে গল্প এদিকে কিছুটা বাদ পড়ে গিয়ে থাকবে। প্রথমা বললেন, কি কুক্ষণেই যে এসেছিল দেখা করতে। যত যাই করি, স্বপ্নদ্য ঔষধ, সাহেবের পর সাহেবের হালুয়া, মাদুলি তাবেজে তো হাত ভরে গেল। কিছুতেই অম্বলের ব্যামো আর যায় না। দিন দিন প্যাঁকাটি হয়ে যাচ্ছে। এই সময় একদিন বিষুণ পাড়ে এসে হাজির। বললাম না, শ্বশুরের অফিসের দারোয়ান। তিনি বেঁচে থাকতে আসতো মাঝে মাঝে। রিটায়ার করে বাড়ি যাচ্ছে, দেখা করতে এসেছে। কোন দিকেই কুল পাচ্ছি না। কি দুর্মতি হলো তাকেও বললাম, পাড়েজি, তোমাদের খোকাবাবুর অবস্থাটা দেখেছ? সেই ছেলেবেলা থেকে দেখছে, খোকাবাবু বলেই জানে। একটা কিছু হদিশ বাতলে দাও। খুব তাগড়া বুঝি? দ্বিতীয়া প্রশ্ন করলেন। ধুত, নিজের ভারে নড়তে পারে না, পা দুটো ধনুকের মতো বেঁকে গেছে, চলে ডাইনে বায়ে দুলতে দুলতে, একটা পেতল বাঁধানো লাঠিতে ভর দিয়ে। তবে শরীরে কম করে ধরলেও মন আর এক মাংস বয়ে বেড়াচ্ছে। ডুবন্ত মানুষ কুঁটোটাও আঁকড়ে ধরে না। আমার হয়েছে তাই দিদি। অনেক দিন পর দেখে কীরকম মতিচ্ছন্ন ধরল। বললাম, পুরনো লোক, একটা হদিশ বাতলে দাও। বাংলা হিন্দি মিলিয়ে কথা বললে, পানি বদল করতে হবে। কলকাতার পানিকে আমরা পানি বলে না, বেঁকিয়ে বেঁকিয়ে যেমন বলে, মুখেই আগুন। কথাটা কিন্তু খুব লাগলো মনে দিদি। ঠিকই বলেছে তো, খেয়াল যায়নি ওদিকে। বললাম, তাই করি তাহলে। নৈনিতালে আমার পিসে মশাই আছেন, লিখে দিই। হো হো করে হেসে উঠল দিদি। বিশ্বাস করবে না যে সমস্ত নৈনিতাল পাহাড়টাকে উড়িয়ে দিলে। বললে, আরে নৈনিতাল কি করবে, ওই নামে তাকত কোথায়? নৈনিতাল নৈনিতাল, আরে ফুহ। তাহলে মসৌরি? সেখানে আমার পিস্তত ভাই ফরেস্ট অফিসে কাজ করে। আবার সেই ছাদ ফাটানো হাসি। নিজের নামেই তাকত নেই যার, সে দুসরাকে কি তাকত দেবে? ছেড়ে দিয়ে আমি রাঁচির কথা বললাম। বললে, ও তো আপনার চিঁচি করছে, খাট্টাকে বেমারি সারবে কি? খোকাবাবুকে হামার মুলুক হাজারিবাগে নিয়ে যান। হাজারিবাগ, হাজারিবাগ, হাজারিবাগ। ডান হাতের চেটোটা নাচিয়ে নাচিয়ে বলবার সে কি ভঙ্গি দিদি, যেন কত ওজনের কি একটা তোল করে দেখছে। আশা কি কুক্ষণে যে জিজ্ঞেস করতে পোড়ামুখোকে। প্রথম সপ্তাহখানেক কিছুই হয় না। সেই খাওয়ার সঙ্গে সঙ্গে অম্বল ঢেঁকুর, সেই সব কিছু। ভাবলাম তাহলে রাঁচিটা একবার দেখে যায়। সেখানে জেঠতুতো যা রয়েছেন, একটা বাসা ঠিক করে আসি। হাজারিবাগ আরও সব এসেছিল বেড়াতে। আমার বড় যা, ভাসুরপো, তাদের কাছে রেখে আমার রাঁচি গিয়ে দিন আসতে দেরি হয়ে গেল। ফিরে এসে শুভুকে, ওই যে আমার ছোট ননদ পিছনে বসে আছে, শুভুকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর দাদা কোথায়? বললে, কেন, ওই তো তার পাশ দিয়েই উঠে এলে, ইজি চেয়ারে নাক ডাকিয়ে ঘুমুচ্ছেন। বলিস কি রে, তোর দাদা? আর তার ওই নাক ডাকা? আর আমি কে না কে ভেবে মাথায় কাপড় আড়াল দিয়ে পাশ দিয়ে বেরিয়ে এলাম। জলটা লেগে গেল বুঝি? সঙ্গিনী প্রশ্ন করলেন। একে লেগে যাওয়া বলবে দিদি? তারপর থেকে এবেলা একরকম,
ও বেলা একরকম। মানুষটা যেন চোখের সামনে চরচর করে বেড়ে যাচ্ছে। তার সঙ্গে খোরাক, নিজের কী যে বলে খুঁড়তে নেই। যা খাচ্ছে, মুরগি, ডিম, মাংস, লুচি, পরোটা, পেঁয়াজি, চিনেবাদাম, যা খাচ্ছে কোথায় যেন তলিয়ে যাচ্ছে। লোকের কথায় একটা পলার আংটি পরানো হয়েছিল, ও আঙুল থেকে কোড়ে আঙুল। তারপরেই দেখ কোথায় স্যাঁকড়া আছে। হাজারিবাগের ওপর আর পলার আংটি চাপিয়ে কাজ নেই। তাহলে নিয়েই যাচ্ছেন? কি ভেবে সঙ্গিনী প্রশ্ন করলেন। কি করি দিদি, এদিকটা না হয় সামাল সুমলে রাখতাম খোরাক কমিয়ে দিয়ে, কিন্তু মেজাজ কেমন তিরিক্ষি হয়ে উঠেছে দেখছেন তো। সেই মিনমিনে মানুষ এখন প্রতিদিন লোকেদের সঙ্গে ঝগড়া একটা না একটা কিছু নিয়ে। এখানে কথায় কথায় তীরধনুক, তাই শহরের বাইরের দিকেই বাসাটা ছিল আমাদের। সর্বদাই যেন কাঁটা হয়ে থাকা ভয়। শেষে ভাবলাম কোন দিন কি ঘটাবে, তার চেয়ে আস্ত মানুষটাকে তো ফেলি বাড়িতে নিয়ে গিয়ে। কাহিনীটা এখানেই শেষ হতে পারত, অন্তত আমার পক্ষে। কেননা আমি সামনের স্টপ তিলাইয়ায় একটা দরকারে নেমে পরের বাসটা ধরব। কিন্তু উপসংহারটা আর একটু এগিয়েই গেল এবং আমিও তাতে একটু না জড়িয়ে গিয়ে পারলাম না। তিলাইয়ার আবার সেই প্যাঁড়া। কয়েকটা হকারই বাসটা ঘিরে ফেলেছে, ভেতরে উঠেছে। কবার আপনি চোখ গিয়ে পড়তে দেখি ভদ্রলোক চনমন করছেন, শুধু যেন সাহসের অভাবেই এবার আর উঠলেন না। তবে এটাও স্পষ্ট যে ক্রমেই ধৈর্য ধরে রাখা দুষ্কর হয়ে উঠেছে। শেষে এক সময় মেয়েটিকে ডাক দিলেন, শুভু, এদিকে আয় তো একবার। গেলে ফিসফিস করে কি বলতে শুভ্রার নিজের মনেই গড়গড় করতে করতে ফিরে এলো, আমি তোমাদের কর্তা গিন্নির মাঝখানে দাঁড়াতে পারবো না। প্যাঁড়া খাওয়ার ইচ্ছে হয়েছে তো নিজেই বলো না। তারপর খুব গলা নামিয়ে আমায় বলল, টাকা কড়ি সব বৌদির হাতেই যে দাদু, যা দেখবেন তাই কিনবেন, কি করে বলুন। ওদিকে সঙ্গিনী প্রথমাকে খুব আস্তে আস্তে বলছেন, নেইনি না কিছু কিনে, ইচ্ছে হয়েছে। রক্ষে করুন দিদি, এখনও হাজারিবাগের জল পেটে রয়েছে। খাওয়া মাত্রই সেই লোহাগোলা রক্ত মাথায় ঠেলে উঠুক, তারপর। আমি উঠে পড়ে এগিয়েছি, এই পর্যন্তই কানে গেল। তারপরেই আবার সেই হুঙ্কার, সত্যি কানা নাকি মশাই, না হওয়ার স্বাদ হয়েছে? আমাকেই। এবার একটু লেগেছে কি না লেগেছে। দাঁড়িয়েও উঠেছেন বুক চিতিয়ে, চোখ দুটো জ্বলছে। যত অল্পই হোক, আমারও রাঁচি থেকে হয়েছে কিছু সদ্য সঞ্চয়। চড়াত করে রক্তটা মাথায় উঠে পড়ল। মুখোমুখি হয়ে দাঁড়ালাম ওর চোখে চোখ রেখে। 2 সেকেন্ড, তারপর নরম হয়ে বললাম, মাফ করবেন, আমি তো নেমেই যাচ্ছি। নেমে ভিড় থেকে সরে এসে মনটা সুস্থির দিলাম। এখনই এইটুকু যা হলো তা তো আর কিছুই নয়, প্যাঁড়ার বিরহ। ভদ্রমহিলা একটা দিকেই দেখছেন, কিন্তু হাজারিবাগের জল পেটে যে বারবানল ঢেলে দিয়েছে, তাকে একটু করে মাঝে মাঝে ঠান্ডা করে না দিলে যে প্রলয় ঘটবে। এ চাপা আগুন পড়বেই বেরিয়ে আরও উগ্র হয়েই। তবু যাই হোক, একজন বাঙালি ছিলাম, ভদ্রমহিলা একা সামলাবেন কি করে। এদিকে মেয়ে ছেলে, নিঃসম্পর্কও কিছু বলা যায় না। কিছুই মাথায় আসছে না। তারপর বাসের পিছন দিয়ে একটা প্যাঁড়াওয়ালাকে দেখে ইতিকর্তব্য স্থির করে ফেললাম। সের দেড়েক প্যাঁড়া কিনলাম, একটা বড় ঠোঙায় করে দিল। দামটা চুকিয়ে বাসের পিছন থেকে ঘাটটা একটু বাড়িয়ে শুভ্রা মেয়েটিকে দেখিয়ে বললাম, মেয়েটির হাতে ঠোঙাটা দিয়ে বলবে তোমার দাদু, যিনি পাশে বসেছিলেন, কিনে পাঠিয়েছেন। শেষ দৃশ্যটা শান্তি পর্বেরই। আমার রিকশাটা ওই পথ ধরে সামনেই যাচ্ছিল। একটু পরে বাসটা পাশ দিয়ে যাওয়ার সময় দেখি ভদ্রলোক চোখ দুটি বুজে পরম পরিতোষের সঙ্গে প্যাঁড়া চিবোচ্ছেন। হাতে সমস্ত ঠোঙাটাই কিনা সেটা দেখা গেল না। আর এরা দুজনেই একটু ঘাড় নিচু করে দুলে হেসে যাচ্ছেন।
বাসের ভিড়ে লজ্জা বাঁচানো দায় হয়ে উঠেছে যেন। এক দাবরানিতে এক ঠোঙা প্যাঁড়া আদায় না, একটা মানুষ নির্বিকার নির্লিপ্ততার ভান করে আগাগোড়া সব বিশৃঙ্খলাপই করে গেল শুনে। ভালো মন্দ কিছুই তো বাদ যায়নি। নমস্কার। গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। পরের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।